যতই ভালোবেসে গুছিয়ে সংসারে কাজগুলো করি না কেন, একটা টাইমের পরে মাঝে মধ্যে এই কাজগুলোকেই একটু বোঝা বলে মনে হয়। আজকে সেরকমই একটা দিন আমার জীবনে। সকাল থেকে একদমই কোনো কাজে মন নেই। এখন বেজে গিয়েছে প্রায় সকাল 9টা। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে সকালে 5:30টার সময় ঘুম থেকে উঠলেও কিন্তু কাজ বা সেরকম বিশেষ কিছু করিনি। হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল বলে ওকে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। আর সকালবেলা 5টার সময় হাজব্যান্ড নিজের থেকে উঠে ঘর ঝাড়ু মোছা করে একদম পুজো করে দিয়েছিল। যেহেতু কাল রাত্রেই আমি বলেছিলাম আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই সকাল সকাল উঠে ও সমস্ত কাজবাজ করে দিয়ে গিয়েছে। এখন প্রায় 9টা মতো বাজে। ভাবলাম উঠে কাজবাজগুলো শুরু করা যাক। প্রথমেই কিন্তু ঝুলটাকে ঝেড়ে নিচ্ছি। আর আজকে বেডশিটটাও চেঞ্জের দিন রয়েছে। আর আমি ঝুল ঝাড়ার সময় এই কয়েকদিন একটা টিপস ফলো করছি। পর্দার পেছন দিকে ঝুল ঝাড়ু নিয়ে ভালো করে ঝেড়ে দিই। পর্দার পেছনে তো সচরাচর আমাদের চোখ যায় না, সেই কারণে ওখানে কিন্তু খুব ধুলোবালি জমে। তো এই জিনিসটা লক্ষ্য করার পরে এখন সপ্তাহে যখনই একবার করে বাড়িটাকে ঝাড়ি তখন কিন্তু পর্দাগুলোকেও ঝেড়ে ফেলি। সকালে মেয়েকে ব্রেকফাস্ট করিয়েছিলাম, সেই থালা বাসন কয়েকটা পড়েছিল, হাতে হাতে একদম ধুয়ে নিলাম। আর সকালবেলায় হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার সময় ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। যদিও খুব একটা বেশি জামা ছিল না, ওই যে বললাম আজকে একটুখানি ল্যাদ খেতে ইচ্ছে করছিল, তাই আর হাতে কাছাকাছি করিনি। একদম মেশিন চালিয়ে দিয়েছি, তারপরে এখন শুকোতে দিয়ে দিচ্ছি। এখন দেখলাম ওয়েদারটা বেশ ভালো রয়েছে, কিন্তু একটু পরেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। এখন সোজা চলে এসেছি কিচেনে আমার এই জলে লাগানো কয়েকটা মানি প্ল্যান্টের যত্ন নেওয়ার জন্য। আজকে এই মানি প্ল্যান্টগুলোর যত্ন কীভাবে নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মানি প্ল্যান্টগুলোকে আমি জলের মধ্যে লাগিয়ে রাখি, আর প্রত্যেক সপ্তাহে একবার করে আমি জলগুলো পাল্টে নিই। আর যখন জল পাল্টাই তখন যেই কন্টেনারগুলোর মধ্যে রাখি সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভেতরটা একদম ক্লিন করে নিই। আর ভেতরে যে পাথরগুলো দিয়ে রাখি সেগুলোও কিন্তু মাসে 2বার মতো ক্লিন করে নিই। তারপরে এই যে শেকড়গুলো থাকে দেখবেন মাঝে মধ্যে একটুখানি শ্যাওলা শ্যাওলা ধরে যায়, সেগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে দিই। তারপরে এক ধরনের সল্ট নিয়ে কিছুটা জলের মধ্যে মিশিয়ে নিই। এই সল্টটার নাম হচ্ছে এপসাম সল্ট। এটা যে কোনো ধরনের গাছের ক্ষেত্রে ইলেকট্রল পাউডারের মতো কাজ করে। মানে নুন চিনির জল খেলে আমাদের শরীরে যেরকম এনার্জি আসে, সেরকমই এই গাছেদের ক্ষেত্রে এই জলগুলো দিলে কিন্তু ওরা একটা এনার্জি পায়। আমি বেশ কয়েক মাস হলো ব্যবহার করছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ব্যবহার করে আমি এর রেজাল্টটা দেখতে চাইছিলাম। অনেক ক্ষেত্রে কী হয়, খুব গরমে যদি এই জলটা আমরা গাছে বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু গাছটা নষ্টও হয়ে যায়। আর এই যে মোটামুটি জলগুলো দিয়ে আমি আবার গাছগুলোকে লাগিয়ে নিলাম। আর মেয়ে কিন্তু এখানটায় আমার সাথে কাজ করছে, পাথরগুলোকে নিয়ে এই কাঁচের বোতলের মধ্যে ভরছে। ওকে যদি কোনো কাজ না দিই তাহলে কিন্তু ও আমাকে কিচ্ছু কাজ করতে দেবে না। আর এই তো জলগুলো পাল্টে আমি গাছগুলোকে আবার জায়গায় রেখে দিচ্ছি। কয়েকদিনের মধ্যে ভাবছি না কয়েকটা মানি প্ল্যান্টকে নিয়ে আমি মাটিতে লাগিয়ে দেখব কেমন গ্রো করে। ইদানিং আবার মানি প্ল্যান্টগুলো জলের মধ্যে ভালো গ্রো করতে চাইছে না। মাঝখানে বেশ ভালো গ্রো করছিল, এখন আবার দেখছি গ্রোথটা একটুখানি বন্ধ হয়ে গিয়েছে। এখন সোজা চলে এসেছি বেডরুমে, বেডশিটটা একদম চেঞ্জ করে নিলাম। আর এই তো এখন আমি চলে এসেছি কয়েকটা ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নেওয়ার জন্য। ইদানিং আবার আমি রুটিনে কয়েকটা চেঞ্জেস করেছি, একটুখানি নিজের কাজের রেসপন্সিবিলিটিগুলো কমিয়েছি। যেটা প্রত্যেক সপ্তাহে করতাম সেটা হয়তো মাসে 2বার করে করছি। এখন যেহেতু বর্ষাকাল, খুব একটা বেশি ধুলো ময়লা হয় না চারিদিকে, কিন্তু এই যে বাইরের জানালাগুলো, এগুলোতে তো বর্ষাকালে মেয়ের জামাগুলো দিয়ে থাকি, সেই জন্য এই জানালাগুলো কিন্তু আমি 2 দিন ছাড়া ছাড়া মুছে ফেলি। আর এখন ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। আজকে না ভিডিওর মধ্যে আপনারা হয়তো বাইরের একটু আধটু আওয়াজ পাবেন, তার জন্য প্লিজ ক্ষমা করে দেবেন আর একটু মানিয়ে ভিডিওটা দেখে নেবেন। আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু মোটামুটি দুপুরবেলা, তাই বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজটা একটুখানি বেশি আসছে। আর আজকাল ভিডিও করলেও কিন্তু ভিডিও দেওয়ার সময় করে উঠতে পারছি না, শুধুমাত্র এই ভয়েস ওভারটা আমি টাইমে দিতে পারছি না বলে। মেয়েকে নিয়ে সব কিছু সামলে উঠতে মোটামুটি একটু আমার কষ্ট হচ্ছে, যেহেতু ও একটু বড় হচ্ছে আর ওর ডিমান্ডটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এই মন ভালো, এই মন খারাপ, তো সেই কারণে ওকে নিয়ে সব কিছু ম্যানেজ করতে একটুখানি কষ্ট হচ্ছে। তাও কিন্তু সময় মতো আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওর মধ্যে যদি আপনারা আরেকটু ভালোবাসা দেন তাহলে হয়তো ভিডিও করার মোটিভেশনটা আমার অনেক বেশি বেড়ে যাবে। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান।
তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল। যেহেতু বাড়িটা ঝুল ঝেড়েছিলাম তাই ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আরেকবার মুছবো না। তো এখানটায় কিন্তু তারপরে চলে এসেছি এই ঝাড়ুটা ধুয়ে নেওয়ার জন্য। আর যে মপটা দিয়ে ঘর মুছি সেটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে এরকম ক্লিন করে নিই। যেহেতু নতুন মপ, এখনও দেখেছেন মোটামুটি সাদা রয়েছে, শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে এরকম ভালোভাবে ক্লিন করে নিই বলে। আর ওদিকে যতক্ষণ শুকোতে দিতে গিয়েছিলাম তার মধ্যেখানে দেখি মেয়ে কিন্তু বাথরুমে বসে গিয়েছে আর ওই স্ক্রাবারটা দিয়ে বাথরুম পরিষ্কার করছে। যেহেতু একটু আগেই আমি বাথরুম পরিষ্কার করে উঠেছি আর জল টল ঢেলে না নিজেও একদম ভিজে গিয়েছিল, তাই দেরি না করে ওকে আমি স্নান করিয়ে নিয়েছি আর তার সাথে আমিও স্নান করে নিয়েছি। আজকে যেহেতু আমার বাথরুম পরিষ্কার করার দিন ছিল তাই মাথায় একটুখানি শ্যাম্পুও করেছি। বাথরুমটা আর পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করলাম না, বহুবার ভিডিওতে দেখিয়েছি। মেয়েকে কোলে নিয়েই আজকে কোনো রকম নমনম করে বাথরুমটাকে পরিষ্কার করেছি আর কি। আর এখানটায় মেয়েকে একটুখানি সাজিয়েও দিচ্ছিলাম। আমার আবার ছোট্ট ছোট্ট বেবি গার্লদেরকে সাজাতে খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে না একদমই সাজতে চায় না। যখন আমি বিহারে ছিলাম আমার খুব মনে রয়েছে, আমি তো তখন শেয়ারের রুমে থাকতাম, তো আমার সাথে এরকম একটা বয়সী ছোট বাবু থাকতো, সেও বেবি গার্ল ছিল। তো ওকে নিয়ে কিন্তু সারাটা দিন আমার খুব সময় কেটে যেত, খুব ভালোবাসতো আমাকে। তো ওকে কিন্তু আমি সাজাতাম এরকমভাবে, ওর মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে। কখনো কাজল পরাচ্ছি হালকা করে চোখে, মানে চোখের নিচে নয়, মানে সাইডে যেরকমভাবে কাজল পরানো হয়, বা ওকে হয়তো একটুখানি চুল বেঁধে দিচ্ছি। তো ওগুলো আমার খুব ভালো লাগতো। কিন্তু আমার মেয়ে হওয়ার পরে দেখুন ও কিন্তু একদমই সাজুগুজু করতে চায় না। আর এই তো সোজা এখন চলে এসেছি কিচেনে। মেয়ে আর একদমই ব্যাগ থেকে নামতে চাইছে না, এখন তোর ঘুমের টাইম হয়ে গিয়েছে। আর এখন ওকে ঘুম পাড়াতে গেলে না রান্নাবান্না আর হবে না। মোটামুটি 1:30টা মতো বেজে গিয়েছে, তাই ভাবছি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে মেনুতে বিশেষ কিছু নেই, আলু পোস্ত রয়েছে, সবজি দিয়ে ডাল আর একটুখানি বিট বাটা। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে কিচেনটাকেও হালকা হাতে ক্লিন করে নিয়েছি। আর দেখলাম মেয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছে। আর রান্নাঘরে যেহেতু এতটা গরম না, ও খুব ঘেমে যাচ্ছিল, তাই মাঝে মধ্যে এরকমভাবে ফ্যানের তলায় এসে দাঁড়াচ্ছিলাম, ওকে একটু হাওয়া দিয়ে তারপরে আবার যাচ্ছিলাম কিচেনে। তো আজকে রান্নাগুলো এরকম নমনম করেই করেছি। আর এই যে আলু পোস্তটাও হয়ে গিয়েছে, ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ডালটা বসিয়ে দেবো আর তারপরে করব বিট বাটা। তো বিট বাটার জন্য কিন্তু আমি আগে থেকেই বিটটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তো বিট বাটা করার জন্য কিন্তু সেরকম বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয় না। প্রথমে সেদ্ধ করে রাখা বিটটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষে আর একটুখানি পোস্ত। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেহেতু আমার মেয়ে না বিট বাটা খেতে খুব ভালোবাসে, তাই আমি এর মধ্যে লঙ্কা টঙ্কা কিছুই দিই না, শুধুমাত্র একটু সর্ষে পোস্ত দিয়ে বেটে নিয়েছি ভালো করে। আর বিটটা না গরম ছিল, মানে একদম সেদ্ধ করে উঠিয়ে বেটে নিয়েছি। আজকে আবার কারেন্টও যাচ্ছিলো খুব, তাই ভয়ে ভয়ে ভাবলাম যদি বাটার সময় কারেন্ট চলে যায়, তাই আমি তাড়াতাড়ি করে বেটে নিয়েছি। আর এখানটা একটুখানি তেল নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে বেটে রাখা বিটটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা খেতে এত টেস্টি হয় না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে বিট বাটা খেতে। কয়েকদিন ধরে এই অভ্যেসটা খুব ফলো করার চেষ্টা করছি। অনেক বছর হয়ে গেল পড়াশোনার সাথে কোনো রকম টাচে নেই, যবে থেকে মেয়ে হয়েছে। তাই এখন করে চেষ্টা করি যে কোনো বইকে আমি সারাদিনে একটু আধটু পড়ার, মানে 1-2 পাতা করে পড়ার চেষ্টা করছি। যদিও এই অভ্যেসটা এই রকম টাইমে এসে গড়ে তোলাটা খুব কঠিন, তাও আমি চেষ্টা করছি এই অভ্যেসটা গড়ে তোলার জন্য। আর এদিকে কিন্তু একটুখানি পড়তে বসতে না বসতেই দেখলাম বাইরে বৃষ্টি নেমেছে। আর আমার রান্নাঘরের জানালা খোলা থাকলে না প্রচুর জলের ছাট আসে আর রান্নাঘর একদম ভিজিয়ে দেয়, তাই উঠে আগে জানালা বন্ধ করেছি। আর এদিকে দেখুন বিট বাটাটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর এদিকে মেয়ের খাবারটাও বানিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠিয়ে যেই না ওকে বলেছি যে নিচে যাব ভাত খেতে, সেই কিন্তু কোনো রকম কান্নাকাটি করেনি। নিচে যেহেতু ছোট্ট একটা বেবি থাকে, ওর সাথে খেলাধুলো করতে কিন্তু ও খুব ভালোবাসে। সন্ধ্যাবেলা 6:30 মতো বাজে, এখন আপনাদের সাথে আবারও একবার দেখা হচ্ছে। একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম, আধ ঘন্টা মতো ঘুমিয়ে আবার একটুখানি গল্পের বই পড়েছি। তারপরে এখন আমি উঠেছি, সন্ধে টন্ধে দেবো, আরও টুকিটাকি কিছু কাজবাজ রয়েছে। এদিকের পর্দাটা সকালবেলা করে খুলে রাখি যাতে একটু ঘরের মধ্যে আলো বাতাস ঢোকে। তবে রোজ রোজ কিন্তু খুলে রাখা সম্ভব হয় না। আজকে যেহেতু বাইরেটা পরিষ্কার করছিলাম তাই খুলে রেখেছিলাম। যেহেতু ওই ডাইনিং টেবিলটা আছে, পর্দা কিন্তু বন্ধ করতে অনেক সমস্যা হয়, তাই রোজ না খুলে রাখতে ভুলে যাই। আর এদিকে সকালে যে বাসনকোসনগুলো ছিল সেগুলোকে আবার জায়গায় রেখে এখন একটুখানি দুধ গরম করতে দিয়ে এসেছি। তারপরে চলে এসেছি জামা কাপড় কয়েকটা আয়রন করে নেওয়ার জন্য। আর এই কাজটা করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামটা আমি নিয়ে নিই। জয়শ্রী বিশ্বাস দিদিভাই, মুগ্ধা তামে,
দেবলীনা দি, তুলা দে, অনুভা, সুস্মিতা, এস মাইতি, পিয়ুষ ব্লক, সিম্পলি দীপা আর বাংলাদেশ থেকে পপি দিদিভাই। তো দিদিভাই বলেছে যে ইদানিং নাকি বিকেলবেলা করে এই সেলাইয়ের কাজ শেখে, আর দিদিভাই ছোট ছোট দুটো বেবি রয়েছে, সেই কারণে আমার ভিডিও খুব একটা দেখে উঠতে পারে না। তো সেটার জন্য কিন্তু আমি কিছুই মনে করি না দিদিভাই, প্রত্যেকটা মেয়েদের কিন্তু নিজেদের স্বাবলম্বী হওয়ার খুবই দরকার আজকাল যুগে। তো সেই জায়গায় তুমি যে তোমার মতো করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছো সেটা শুনে খুব ভালো লাগলো, আর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। আর এদিকে আমার আয়রনের কাজটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।